সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডালরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সমুদ্র বন্দরে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্ব সেরা 2 প্রতিষ্ঠান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। জাতীয় নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের এত দ্বিধা কেন, বিএনপি নেতাদের প্রশ্ন। গণপরিষদ নির্বাচনের পক্ষে জাতীয় নাগরিক কমিটি, সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান। গণপরিষদের নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন। বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে। 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন। বাংলাদেশের সমুদ্র বন্দরে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্ব সেরা 2 প্রতিষ্ঠান। এতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কয়েক গুণ বাড়বে বলে আশা সরকারের। চট্টগ্রাম বন্দরকে নেপাল, ভুটান ও ভারতের ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে এই বন্দর পরিচিত। সমুদ্রপথে বাংলাদেশের পণ্য রপ্তানি ও আমদানির শতকরা 90% পরিচালিত হয় এই বন্দরের মাধ্যমে। দিন দিন বাড়ছে চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা। এবার এই বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিশ্বে বন্দর পরিচালনাকারী জায়ান্ট প্রতিষ্ঠান। সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানায় বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো। ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা বাংলাদেশের চিটাগং পোর্টের বিশেষ করে নিউ মোরিং কন্টেনার টার্মিনালটাকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায়। চিটাগং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায়, পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। এপি মোলার মার্কস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর। ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে, বিশেষ করে চিটাগং পোর্টের অদূরে লাল দিয়া পোর্টটা ওরা অপারেট করতে চাচ্ছে এবং বলতেছে যে এইটাকে তারাও একটা গ্রিনফিল্ড টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমিশনটা কম হয় এবং এটা খুব এফিশিয়েন্ট হয়। তিনি জানান, চট্টগ্রাম বন্দরকে এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্যতম সেরা হিসেবে দেখতে চান প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেছেন যে চিটাগং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য, এটাকে একটা বড় পোর্ট হিসাবে, এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল, ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবির্ভূত হবে এবং পুরো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেনার এটা হ্যান্ডেল করবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়লে আঞ্চলিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে বাংলাদেশ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয় তা ছিল ভুয়া, এমনটাই বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা এই সাক্ষাৎকার দেন। কেন তিনি এই প্রবৃদ্ধির হারকে ভুয়া বলে মনে করেন সে বিষয়ে রয়টার্সকে বিস্তারিত কিছু বলেননি। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব, সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এক 11-র সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। সে সময় খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এই দাবি করেন। আর দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের জন্য গত 16 বছর দেশের মানুষ অপেক্ষা করেছে, জীবন দিয়েছে, কিন্তু নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এত দ্বিধা কেন? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির ছোট ছেলে আরাফাত রহমান মারা যান 2015 সালের 24 জানুয়ারি। দেশের অন্যতম এই ক্রীড়া সংগঠকের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় বলেন, নির্বাচন ছাড়া অনন্তকাল ধরে সংস্কার চলবে এমনটা জনগণ মেনে নেবে না। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটিকে আজকে উপদেষ্টারা
দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখান যে ১/১১ পুনরাবৃত্তি হবে? সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। একই দিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারকে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। বিএনপি ১/১১ আনার স্বপ্ন দেখছি, চিন্তা করছি, কথাবার্তা বলছে। সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই ১/১১ অনুসরণ থেকে রেহাই পায় নাই। যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই ৫ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। দেশে বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা স্বাগত জানাই। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। অন্যথায় ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়ার উপর গুরুত্ব আরোপ করেন দলটির এই শীর্ষ নেতা। সকালে কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি আরও বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। তাদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না। এমন কোনো হঠকারী কাজকলাপ আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সবাইকে গণপরিষদ নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে ছাত্র সমাবেশে তিনি কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, বহুদলীয় সংবিধান রচনার একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের সব শ্রেণী পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে বহুদলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে, যেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই ২৪-এ যে সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের গণপরিষদের নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন। বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে। ছাত্রদলের এক নেতাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে রাজধানী নিউ মার্কেট থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ ৫ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে। হামলায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নিউ মার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। হামলার বিষয়টি থানার একাধিক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন। রাজধানীর এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা মিথুনকে আটক করে পুলিশ। তাকে বহনকারী গাড়ি নিউ মার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেওয়া হয়, পরে হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ ও শাহবাগে অবস্থান নেন তারা। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ৩১ জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন তারা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন শিক্ষকরা।
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 10টার কিছু পর শুরু হয় তাদের সমাবেশ। এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দেন। জাতি গড়ার কারিগর শিক্ষকরা বলেন, তারা যে গ্রেডে বেতন পান তা কোনোভাবেই সম্মানজনক নয়। শুধু আমাদের বেতন বৃদ্ধি নয়, এটি আমাদের সম্মান, এটি আমাদের অস্তিত্বের রক্ষার লড়াই। কম্পিউটার, মুদ্রাক্ষরিক সবাই সেকেন্ড ক্লাস পাচ্ছে, শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে গণ্য হয়? এটা শিক্ষকদের সম্মানের কিছুই আর থাকে না। বিকেলে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকরা। শাহবাগ এলাকায় তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে তারা শাহবাগ থানার বিপরীত পাশের রাস্তায় অবস্থান নেন এবং একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যান। পুলিশের ব্যারিকেডে আমাদের যাত্রা থামিয়ে দেওয়া হয়। এখন আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। জাতি গড়ার কারিগর যদি হয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, তাহলে জাতি গঠন হবে কোন শ্রেণীর? সেখান থেকে ফিরে শিক্ষকদের প্রতিনিধি জানান, স্মারকলিপি জমা দিতে তাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেওয়া হয়। আমরা যাবো জমিনা অভিমুখে, আপনাদের দেখেন নিউজ আপনারা অনেকে দিয়েছেন, আমাদেরকে নিয়ে গেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। কনসালটেশন কমিটির রিপোর্ট প্রদান করা হবে। সেই 31 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। 31 তারিখের পরে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাব। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের মর্যাদা নিয়ে যে নির্লজ্জ। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে ফের শীতের তীব্রতা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে ওই অঞ্চলের জনজীবন। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। ঠাকুরগাঁওয়ে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত 15 জনকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে 2 অপহরণকারীকে। দুপুরে বাহারছড়া ইউনিয়নের মধ্য কচ্ছপিয়া এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ জানান, উদ্ধার হওয়া 5 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা। আটক করা হয়েছে মোহাম্মদ হারুন ও নূর মোহাম্মদ নামে 2 অভিযুক্তকে। তারা সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে জানায় পুলিশ। তারা প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনকে পাহাড়ের চূড়ায় নিয়ে আটকে রাখেন। সারা দেশে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, ফলে কমেছে দাম। পেঁয়াজ মরিচের ঝালও কিছুটা কমেছে, তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের বাজার। মাঘের দ্বিতীয় সপ্তাহে এসে রাজশাহীতে স্বস্তি ফিরেছে সব ধরনের শীতকালীন সবজিতে। মহানগরীর সাহেববাজার, মাস্টারপাড়া, উপশহর, নিউ মার্কেট, লক্ষ্মীপুর, বিনোদপুর, কোর্টবাজার ও নোয়াপাড়া কাঁচাবাজার সহ কয়েকটি বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দাম কম। সিম গত সপ্তাহ ছিল 15-20, আজ 12-13। গত সপ্তাহ ছিল 30-28, আর এই সপ্তাহে আপনার 18-20। পেঁয়াজ হলো আপনার 38-40। সব জিনিসই দাম কম, সব জিনিস প্রত্যেকটা জিনিসই দাম কম। আলু টালু, মটরশুঁটি, শসা, মরিচ। কেজিতে 5 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। কমেছে কাঁচা মরিচের দামও। এছাড়াও দেশি আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, যা গত সপ্তাহে ছিল 30 থেকে 35 টাকা। গত সপ্তাহের তুলনায় আজকে একটু বাজারে কম মনে হচ্ছে। যেমন মটরশুঁটি নিলাম, গত আমি 100 টাকা কেজি, 120 টাকা কেজি নিয়েছিলাম, আজকে 80 টাকা কেজি। আজকে সবজির দাম কম, তুলনামূলক কম আছে। চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে মাছের দাম বেড়েছে কিছুটা। কই মাছ 350 থেকে 450, কাতল 320 থেকে 480, চাষের শিং 600 থেকে 700, চাষের কই 500 থেকে 550, কোরাল 750 থেকে 1200, চাষের পাঙ্গাস 200 থেকে 220 এবং তেলাপিয়া 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এছাড়া চালের দাম কেজি প্রতি 5 থেকে 8 টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে। দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আর 1 সপ্তাহ। সময় ফুরিয়ে আসায় বিভিন্ন স্টল দিচ্ছে আকর্ষণীয় ছাড়। ছুটির দিন হয়, আজ দিনভর মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা দর্শনার্থীর ভিড়ে ঠাসা। শেষ হতে চলেছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
এখন প্রতিদিনই বাড়ছে জনসমাগম। ছুটির দিনগুলো থাকছে আরও জমজমাট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বেলা গড়ানোর সাথে সাথে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি বাড়তে থাকায় স্টল প্যাভিলিয়ন সহ সর্বত্র উৎসবের আমেজ তৈরি হয়। ক্রেতা আকৃষ্ট করতে স্টলগুলো ছাড় দিচ্ছে। এখন পর্যন্ত পজিটিভ আছে এবং আমাদের অর্ডার বা আমাদের টার্গেট আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত সবকিছু মিলে। যেহেতু শেষের দিকে ওই হিসাবে কাস্টমারদের যেমন চাহিদা ছিল যে লাস্টের দিকে অফার, আমরা প্রথমের তুলনায় এখন দাম কমিয়ে দিয়েছি, সেল এই কারণে আরো বেশি হচ্ছে। প্রতিটা স্টলে মোটামুটি রিজনেবল দামেই পাচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছে। মেলায় এসে এটা ভালো লাগলো যে এখানে অনেকগুলি আইটেম দেখতে পাচ্ছি, আর দাম আসলে তুলনামূলক দামাদামি করে নিতে পারলে একটু কমই, খুব একটা বেশি দাম না। বরাবরের মতো মেলায় গৃহস্থলীর বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশীয় কুটির শিল্প সামগ্রী, হস্তশিল্পের বিশেষ পণ্য, দেশীয় পোশাক, কসমেটিক্স, গৃহের সাজ সরঞ্জাম, চামড়াজাত পণ্য, খেলনা, স্টেশনারির সঙ্গে রয়েছে মেয়েদের নানা ধরনের গয়না। তবে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম স্বাভাবিক পর্যায়ে আছে, সবকিছু দেখে ভালোই লাগছে। অন্যান্য আমাদের এলাকায় বা বিভিন্ন মার্কেটে যে রেট তার থেকে এখানে কিছুটা হলো কম আছে মেলায়। ক্রাউডনেসটা বেশি হচ্ছে, আর একজন আসছে একজন যাচ্ছে, মানে একসাথেই হচ্ছে সব। ছুটির দিনে পরিবারের সদস্য, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি ও কেনাকাটায় আনন্দমুখর সময় পার করেন ক্রেতা দর্শনার্থীরা। মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের নানা প্রান্ত থেকে অভিনয় শিল্পী খুঁজে বের করতে দীপ্ত টিভি নিয়ে এসেছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। 25 জানুয়ারি পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। এজন্য সারা দেশে চলছে ব্যাপক প্রচারণা। দীপ্ত স্টার হান্টের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। নগরের শিল্পকলা প্রবর্তক মোড়, সিআরবি, জামাল খান মোড়, কলেজ রোড, সার্কিট হাউস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলছে স্টার হান্টের প্রচারণা। এরকম সুযোগ আমরা অনেকেই আছি যাদের ট্যালেন্ট আছে, তারা খুঁজে কিন্তু পায় না, তো এই সুযোগটা আমার অনেক ভালো লাগছে। দীপ্ত চ্যানেল আমাদেরকে এই অপরচুনিটি দিচ্ছে যে খুব সহজে আমরা নাটক করার সুযোগ পাচ্ছি, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। ময়মনসিংহে সাড়া ফেলেছে দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতা। গত কয়েকদিনে নগরীর জয়নুল আবেদিন পার্ক, টাউন হল, আনন্দমোহন কলেজ প্রাঙ্গণ সহ গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার পোস্টারের মাধ্যমে এই রিয়েলিটি শো এর প্রচারণা চালানো হয়েছে। তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে দীপ্ত স্টার হান্ট। যারা গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান ব্যক্তিরা রয়েছে, তারা কিন্তু এটাকে কাজে লাগিয়ে কিন্তু তাদের যে লক্ষ্য তারা কিন্তু সেটা অর্জন করার কিন্তু সুযোগ রয়েছে এই দীপ্ত স্টার হান্টের মাধ্যমে। দীপ্ত স্টার হান্ট খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, এর পোস্টার দেখলাম বা বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখলাম, ভালো লাগছে। দীপ্ত স্টার হান্টের প্রচারণা চলছে রাজশাহীতেও। মহানগরীর শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, লালন মঞ্চ, পদ্মা গার্ডেন, মুন্নুজান, রবীন্দ্র নজরুল মঞ্চ, সাহেববাজার, 0 পয়েন্ট, সিটি কলেজ সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। নতুন নতুন অভিনয় শিল্পী, নতুন নতুন প্রজন্ম তারা অভিনয় করবে, এই করার জন্য না কোনো ভালো প্ল্যাটফর্ম তারা খুঁজে পায় না। বাট সেক্ষেত্রে দীপ্ত টিভি অনেক সুন্দর একটা আয়োজন করছে, সেখান থেকে নতুন যারা নতুন মুখ আছে এরা ভালো কিছু করতে পারে ফিউচারে। সো আমার ভালো লাগতেছে, আমি নিজেও করছি রেজিস্ট্রেশন। দীপ্ত টিভির যে স্টার হান্ট যেই নতুন শোটা করেছে, এটা রাজশাহীতে যেহেতু করা হচ্ছে, এটা অনেক সুবিধার হলো। এখানকার অনেক যারা ট্যালেন্ট আছে তারা হচ্ছে এখানে অংশগ্রহণ করতে পারবে। 18 থেকে 28 বছর বয়সী ছেলেমেয়েদের জন্য এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ভাবছি যে এটার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে। দীপ্ত স্টার হান্টের প্রচারণা চলছে বরিশাল, খুলনা ও রংপুরেও। এই রিয়েলিটি শোতে অংশ নিতে প্রতিযোগীদের starhunt.diptoplay.com লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে খুঁজে বের করা হবে নতুন মুখ। সেরা প্রতিযোগীরা দীপ্ত টিভির ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও সিনেমায় কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি কাজী মিডিয়ার সাথে বিভিন্ন প্রজেক্টে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগও থাকছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফিনর এই আদেশ দেন। সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি।
তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিয়ম কানুনে পরিবর্তন আনার কথা জানান। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গত মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করে 22টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ। চোটের কাছে আবারও হার মানলেন সার্বিয়ান টেনিস গ্রেট নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল ম্যাচ পুরোপুরি শেষ না করে আসর থেকে বিদায় নিলেন সপ্তম বাছাই। শুক্রবার সকালে শেষ 4-এর লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জেভেরেভের মুখোমুখি হন নোভাক। প্রথম সেটেই হয় দুর্দান্ত লড়াই, সেখানে 7-6 গেমে হেরে যান তিনি। এরপর আর কোর্টে ফিরতে পারেননি 2023-এর অস্ট্রেলিয়ান ওপেন জয়ে। এতে ফাইনালের টিকিট হাতে পেয়ে যান জেভেরেভ। আরেক ম্যাচে আমেরিকান বেন শেলটনকে 7-6, 6-2, 6-2 সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন ইটালিয়ান ইয়ানিক সিনার। ক্রিকেট, ফুটবল কিংবা দাবা, হরহামেশাই অঘটন ঘটে এসব খেলাধুলায়। এবার সেরকম এক অঘটনের জন্ম দিয়ে বিশ্বকে নাড়িয়ে দিলেন বাংলাদেশের এক দাবাড়ু। 9 বছর বয়সী এই শিশুর নাম রায়ান রশিদ মুগ্ধ। সম্প্রতি অনলাইনে একটি দাবা ম্যাচে তিনি হারিয়েছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে। এক মুগ্ধ পুরো দেশকে কাঁদিয়েছিলেন, এবার আরেক মুগ্ধ হাসালেন। রাজধানীর একটি বেসরকারি স্কুলে 3য় শ্রেণীর ছাত্র মুগ্ধর কল্যাণেই দাবায় আরেকবার মাথা উঁচু হলো বাঙালি জাতির। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ে গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন র্যাপিড দাবায় 5 বার জিতেছেন খেতাব। সেই ম্যাগনাসকে হারিয়েই চমক দেখিয়েছেন 9 বছর বয়সী দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধ। ম্যাগনাস ও মুগ্ধ যে গেমটি খেলেছেন সেটির নাম বুলেট গেম। এটা খেলার নিয়ম হলো 1 মিনিটের মধ্যে ম্যাচটি শেষ করতেই হবে। ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, গ্র্যান্ড মাস্টার সহ অনেক দাবাড়ুই অনলাইনে এই টুর্নামেন্ট নিয়মিত খেলেন। তবে কার সঙ্গে কার খেলা পড়বে সেটা আগে থেকে জানার উপায় থাকে না। সফটওয়্যারের মাধ্যমে 1 রাউন্ড পর 1 রাউন্ড নির্ধারিত হয়। ভালোই লেগেছিল এবং আমি খুশি হয়েছি অনেক, এবং উনি আমাকে ড্রফার দিয়েছিল, দেখিই নেই আমি। হারানোটা আসলে একটা ইম্পসিবল এটা প্রথমে যে হারাবো এটা আসলে ইম্পসিবল একটা তাকে হারানোর পর সে তোমাকে উত্তরে কি বলেছিল? সত্যি কিছুই জানাই নাই, একদম চুপচাপ ছিল। একটা ইঞ্জিনিয়ার বা সামথিং কিছু একটা? না, আমি এগুলো কিছু হতে চাই না, শুধুই দাবা খেলোয়াড় হতে চাই। হ্যাঁ। দাবা খেলার প্রতি মুগ্ধর ঝোঁক শিশুকাল থেকেই। বাবা মাহবুবুর রশিদ একজন গ্র্যান্ড মাস্টার। তার খেলা দেখেই 4 বছর বয়স থেকে দাবা খেলার প্রতি আগ্রহ জন্মায় মুগ্ধর। পাশাপাশি জাতীয় দলে বর্তমান খেলোয়াড় নাইম হক তাকে তৈরি করছেন প্রতিনিয়ত। ওর 5 বছর যখন বয়স তখন আন্তর্জাতিক রেটিং অর্জন করে। সেই সময় কিন্তু এটা বিশ্ব রেকর্ড ছিল, সবচেয়ে কম বছর বয়সে রেটিং অর্জন করা। মানে ও কিন্তু অলরেডি 4 বছর আগে একটা ওয়ার্ল্ড রেকর্ড ওর ছিল, সেটা হয়তো খুব একটা ফোকাস পায়নি এবং সেটাও 1.5 বছর পর্যন্ত ধরে গেছিল। বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব 10 জুনিয়র চ্যাম্পিয়ন এই খুদে দাবাড়ু। 2024 সালের ডিসেম্বরে এশিয়ান স্কুল দাবায় দেশের হয়ে অংশ নেয় রায়ান রশিদ মুগ্ধ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সমুদ্র বন্দরে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বসেরা 2 প্রতিষ্ঠান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। জাতীয় নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের এত দ্বিধা কেন, বিএনপি নেতাদের প্রশ্ন। গণপরিষদ নির্বাচনের পক্ষে জাতীয় নাগরিক কমিটি, সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান। 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা গালভেজ। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।